আমার মনে হয় আমরা শুরু করে দিই, যদি স্টুডেন্ট 24 অনলি, টাইমের একটা বিষয় আছে। জি স্যার। তো আমাদের আজকের চ্যাপ্টারটা ফোরকাস্টিং, তবে আপনাদের যে আরেকটা বই ওখানে সম্ভবত এটা লেখছে টাইম সিরিজ। হ্যাঁ এইটা, আচ্ছা হ্যাঁ এইটাই টাইম সিরিজে। এখানে আমরা এই চ্যাপ্টারটা আর কি দেখবো, চ্যাপ্টার 8 এই বইয়ের। আর আমার কাছে যে ফোরকাস্টিং লিখে যে চ্যাপ্টারটা আছে এটা হলো চ্যাপ্টার 6 আগের বইয়ের। তো আমরা একটু স্লাইডে যাই ফোরকাস্টিং এর। এখানে আমাদের সিলেবাস যেটুকু আছে সেখানে বলছে যে টাইম সিরিজ গ্রাফ এটা কিভাবে আঁকতে হবে সেটা দেখব। আইডেন্টিফাই ট্রেন্ডস এন্ড প্যাটার্নস ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মুভিং এভারেজ। মুভিং এভারেজ কি জিনিস সেটা আমরা দেখব। আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস অফ এ টাইম সিরিজ মডেল। এখানে 4টা কম্পোনেন্ট আছে, ওইটা আমরা দেখব। প্রিপেয়ার এ ট্রেন্ড ইকুয়েশন ইউজিং আইদার গ্রাফিক্যাল মিনস আর রিগ্রেশন অ্যানালাইসিস। নর্মালি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এর আগে আমরা যেটা করে আসলাম রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, ওইটাতে রিগ্রেশন ইকুয়েশন যেটা বের করেছি ওইটাও কিন্তু ফোরকাস্টিং এর পার্ট। আমরা ইকুয়েশন বের করেছি, তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে দিলে তার করেসপন্ডিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা পেয়ে যাচ্ছি। আর তারপরে লাস্ট পার্ট আছে হচ্ছে ফোরকাস্ট। ওই টাইম সিরিজের যে ইকুয়েশন পাবো এটার উপর ডিপেন্ড করে ফোরকাস্ট করা হবে। ক্যালকুলেট সিজনাল ফ্যাক্টরস আছে, অ্যাডিটিভ মাল্টিপ্লিকেটিভ মডেলের বিষয় আছে, এটা আমরা দেখব। ক্যালকুলেট প্রেডিক্টেড ভ্যালু, মানে এই সামনে এইটাই ফোরকাস্টেড ভ্যালু আর কি, যে সামনের সময়ের আমাদের অনেক সময় দরকার হয় যে আগামী বছরের প্রজেকশনটা কি হবে। আইডেন্টিফাই দ্য লিমিটেশনস অফ ফোরকাস্টিং মডেল। এইটুকুই হচ্ছে যে এই চ্যাপ্টার রিলেটেড টপিকস গুলো। আর এইটা কমপ্লিট করার পরে আমরা যেটা জানতে পারবো, ওই যেটা সিলেবাসে আছে ওইগুলোই মূলত এখানে আলাপ করা আছে আর কি। এখন ফার্স্ট আসি যে টাইম সিরিজ, এইটা একটু দেখেন। এটা আপনাদের বইয়ের প্রথমেই আছে। এই আপনাদের যে বইটা এটা আছে, আমি একটু দেখি, এটা এখানে ইন্ট্রোডাকশন কম্পোনেন্টস এইটা আছে। আর যেখানে আমি বলছি যে এটা ডেফিনেশন অফ টাইম সিরিজ, এটা একটু পড়ে দেখেন যে টাইম সিরিজ ইজ এ সিকোয়েন্স অফ অবজারভেশন। এখানে প্রশ্ন আসতে পারে যে টাইম সিরিজ বলতে কি বোঝেন। টাইম সিরিজ ইজ এ সিকোয়েন্স অফ অবজারভেশন of data points measured over a time interval. The observations are ordered in time as successive observations may be dependent. Time series are plotted via line charts or scatter plots, where time, the independent variable on which we have low or no control, is in x-axis and the data points is the y-axis. এখানে আমরা এর আগে রিগ্রেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো বিষয়ের উপরে, ওইটা ওখানে কিন্তু টাইম ছিল না। এখানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসটা হচ্ছে টাইম, সেটা সাল হতে পারে, ঘন্টা হতে পারে, এরকম বিভিন্ন কিছু। আর ওয়াই অ্যাক্সিসটাই হবে আমার ভেরিয়েবল, যেটা আমি ফোরকাস্ট করতে চাচ্ছি। তো এইগুলো একটু দেখবো, এই জন্য এটাকে বলা হচ্ছে টাইম সিরিজ। যে ফার্স্ট লাইন যেটা আছে, টাইম সিরিজ ইজ এ সিকোয়েন্স অফ অবজারভেশনস। যেমন এটা 2020 সাল, যদি আমি 5 বছর ব্যাকে যাই, 15, 16, 17, 18, 19, 20 এই পর্যন্ত ডেটা নিয়ে আমি একটা ইকুয়েশন ডেভেলপ করলাম। এখান থেকে আমি বলে দিতে পারবো 2021-এ ভ্যালুটা কত হবে, 2022-এ ভ্যালুটা কত হবে, এগুলো বের করে দিতে পারবো। তা এইটাই হচ্ছে টাইম সিরিজের সিগনিফিকেন্স।
এখন টাইম সিরিজ মডেল যেটা, সেইটার কম্পোনেন্ট গুলা কি কি, সেইটা আপনাদের বইয়ের প্রথমেই আছে, টপিক্স 2A কম্পোনেন্টস এন্ড মডেল অফ টাইম সিরিজ। ফার্স্ট আসছে যে দ্য ট্রেন্ড। এটা ইন জেনারেল একটা ট্রেন্ড, যেটা হচ্ছে যে আমরা ধরে নিই যে অতীতে কোনো একটা কিছু হয়তো প্রতি বছরই বেড়ে আসছে, ইন জেনারেল সামনের দিকেও এটা বাড়তে থাকবে। আবার কিছু কমে আসছে, সামনের দিকেও কমে আসবে। শুধু ট্রেন্ড মানে যে শুধু বাড়বে এমন কোনো কথা নেই, বাড়তেও পারে, কমতেও পারে, আবার কনস্ট্যান্টও থাকতে পারে। দ্য সিজনাল কম্পোনেন্টের সিগনিফিকেন্সটা খুব বেশি। মূলত এই চ্যাপ্টারে সিজনাল কম্পোনেন্ট এবং ট্রেন্ড এই দুটো নিয়েই আলোচনা বেশি আছে, তারপরে দুটো খুব একটা নেই। এটা কেন সেটা আমি পরে বলছি। তো সিজনাল কম্পোনেন্ট যেমন হচ্ছে যে এই যে এখন হচ্ছে যে উইন্টার সিজন, আমাদের দেশে শীতকাল, এখন কিন্তু কিছু কিছু পোশাক আছে যেগুলোর ডিমান্ড খুব বেশি, যেটা উষ্ণতা দেয়, যেমন সোয়েটার বা উলেন যে ড্রেস গুলো আছে, কিন্তু আবার গরমকালে কিন্তু ওইগুলোর একেবারেই চাহিদা নেই, তখন কিন্তু কোনো কোম্পানি প্রোডাকশনে যাবে না। এখন যেরকম আছে এখন প্রোডাকশনে যাবে এবং সেটা সেলও হবে বেশ ভালো। এইটাই হচ্ছে সিজনাল ইফেক্ট। যেমন আমরা যদি আমব্রেলা বা ছাতার কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এইটা বর্ষাকালে ডিমান্ড খুব বেশি, আবার একেবারে খুব বেশি রৌদ্র পড়লে সেখানেও কিছু থাকে, তবে অন্যান্য সিজনে এটা খুব কম। শীতকালে তো থাকেই না, কারণ শীতকালে মানুষ আরো চায় যে রৌদ্র গায়ের উপর পড়ুক। তাই এই যে সিজনের ভেরিয়েশনের সাথে সাথে যে প্রোডাকশন, ডিমান্ড, সাপ্লাই এগুলোর যে ভেরিয়েশন, সেইটাই আর কি এটা মিন করে যে সিজনাল কম্পোনেন্ট, সিজনের ইফেক্টটা আসে এখানে। সাইক্লিক্যাল কম্পোনেন্ট হচ্ছে যে ইকোনমিক সাইকেল। এটা দেখা যায় যে বেশ কয়েক বছর ইকোনমি ভালো চললো, তারপরে হঠাৎ করে এটা ডিপ্রেস করলো, তারপরে আবার কিছুদিন এরকম ডিপ্রেশন স্টেজে সব জায়গায় চেষ্টা হয় যাতে ডিপ্রেশনটা খুব দ্রুত কেটে যায়, আবার যেন ফিরে আসে সেই বুম সিজনটা। এইভাবে একটা সাইক্লিক্যাল অর্ডারে কিন্তু আপনারা যদি ওয়ার্ল্ড হিস্ট্রি, ইকোনমিক হিস্ট্রি নিয়ে দেখেন, দেখবেন যে এটা বহু বছর পর পর একটা সাইকেল এইরকম আসে, যে কখনো বুম, কখনো রিসেশন, এইরকম একটা সাইকেল আসে। তা এখানে এই জন্য এটাকে সাইক্লিক্যাল কম্পোনেন্ট বলা হয়। এটা ইকোনমিক ফ্যাক্টর আর কি। এবং এইটা যেহেতু বহু বছর পর পর আসে, এইটা আগে থেকে ইকুয়েশনের ভিতরে এর ইফেক্টটাকে ক্যালকুলেশন করে দেওয়া এটা একটু টাফ। এই জন্য আপনাদের এখানেও কিন্তু এইটা নিয়ে কোনো আলোচনা নেই, শুধু এটা কি বলা, কি বোঝায় সেইটা বলা আছে। আর একটা আছে রেসিজুয়াল আর ইরেগুলার আর র্যান্ডম কম্পোনেন্ট। আর এইটা হচ্ছে যে ওই যে ভিজিবল যে ইফেক্ট গুলা, ট্রেন্ড, সিজন এবং সাইক্লিক্যাল কম্পোনেন্ট, এইগুলোকে প্রপারলি অ্যাড্রেস করার পরেও দেখা যায় যে আরো কিছু অংশ থাকে যেটা আসলে কোনো ব্যাখ্যা করা যায় না। এই ইরেগুলার বা র্যান্ডম এই যে অংশটা, বা এই যে অবশিষ্ট বা রেসিডুয়াল যে পার্টটা, এইটাকেই বলা হচ্ছে আর বা র্যান্ডম বা ইরেগুলার বা রেসিডুয়াল কম্পোনেন্ট। এইটাও এখানে আলোচনায় খুব একটা নাই, সামান্য একটু আছে যে এটা আসলে কি মিন করে। আমাদের মূলত এই চ্যাপ্টারটা আছে হচ্ছে টি এবং এস এই দুটোর উপরে, আর কিছু এভারেজে যে মুভিং এভারেজ ওই রিলেটেড কিছু বিষয় আছে। তাহলে এখানে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসে যে এই যে টাইম সিরিজের এই যে কম্পোনেন্টস গুলা কি কি, তখন কিন্তু আপনাদেরকে এইটা বলতে হবে, হয়তো নম্বরের উপর ভিত্তি করে যে এইটার একটু বর্ণনা দিবেন কিনা সেইটা নির্ভর করবে যে এটা আসলে কত মার্কসের প্রশ্ন তার উপরে। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে দেখেন এটা দেওয়া আছে, আপনাদের বইতেও দেওয়া আছে। এটা বইতে আর একটু ব্যাপকভাবে আলোচনা করা আছে, আমি ওখান থেকে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট এখানে নিয়ে আসছি। The trend T, the trend in a time series is the general overall movement of the variable with any sharp fluctuations largely smoothed out. এইটা আপনারা বইটা একটু দেখেন যে আমরা যদি পরের পেজে যাই, এই যে এখানে ট্রেন্ডের বিষয়টা বলা আছে,
দেখেন দি ট্রেন্ড ইন এ টাইম সিরিজ, ওই যে প্রথমে যে লাইনটা আছে ওইটাই কিন্তু আমি নিয়ে গেছি, এরপরে আরো অনেক আলোচনার বিষয় আছে। ইট ইজ অফেন কল্ড দ্য আন্ডারলাইং ট্রেন্ড এন্ড এনি আদার কম্পোনেন্টস আর কনসিডার্ড টু অকার অ্যারাউন্ড দিস ট্রেন্ড। ওই যে পরের যে সিজনাল, সাইক্লিক্যাল এবং র্যান্ডম পার্ট গুলো আছে, এগুলো মূলত এই ইন জেনারেল এই ট্রেন্ডের যে ভ্যালুটা থাকে সেইটার উপরেই যে এত পার্সেন্ট বাড়াবো এত পার্সেন্ট কমাবো এইভাবে অ্যাপ্লিকেশনটা করা হয়। সেই জন্য এটা বলছে ইট ইজ অফেন কল্ড দ্য আন্ডারলাইং ট্রেন্ড এন্ড এনি আদার কম্পোনেন্টস আর কনসিডার্ড টু অকার অ্যারাউন্ড দিস ট্রেন্ড। There are a number of basic trend patterns that business variables tend to follow, as shown in figure 8.1. এটা আপনাদের ওখানে আছে ফিগারটা, আমার এই বইটাতে এখানে নিচের দিকে একটু দেখি কোনটা মিন করছে সেটা একটু দেখে আসি। এই যে এইটা, যেমন এইটা হচ্ছে সাধারণ জেনারেল ট্রেন্ড। এইটা তার মানে টাইম যখন 0 তখন যেখানে ছিল টাইম পাস হওয়ার সঙ্গে সঙ্গে নর্মালি ওয়াই এর মান বেড়ে চলেছে। এইটাই হচ্ছে জেনারেল প্যাটার্ন। তা এইটাই আপনাদেরকে প্রথমে বলছে যে 8.1 আর এই লজিস্টিক ট্রেন্ড, এগুলো আপনারা একটু দেখে নিয়েন, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আপনাদের বোঝার জন্য এটা দরকার আছে। তা সেই জন্য এগুলো একটু নিজেরা দেখে নিন। এরপরে আছে আমাদের সিজনাল কম্পোনেন্ট, যেটা আগেই বলেছি যে দি সিজনাল কম্পোনেন্ট অ্যাকাউন্টস ফর দ্য রেগুলার ভেরিয়েশন দ্যাট সার্টেন ভেরিয়েবলস শো অ্যাট ভেরিয়াস টাইম অফ দ্য ইয়ার। এই বছরের বিভিন্ন সময়ে যে, তা এখানে বইতেও এর উপরেও বেশ কিছু আলোচনা আছে, এটা দেখেন সেকেন্ড প্যারাটা। The seasonal component accounts for the regular variation that certain variables show at various times of the year. Thus, a newly formed ice cream, দেখেন এখানে আইসক্রিমের আমরা জানি যে শীতকালে কিন্তু ডিমান্ড কমে যায়, গরমকালে ডিমান্ড সাংঘাতিক ভাবে বেড়ে যায়, এই যে সিজনাল ইফেক্টটা। That a newly formed ice cream manufacturing company may have sales figure showing a rising trend. Around that, however, the sales will tend to throw around the trend are explained by the seasonal component. In general, if a variable is recorded weekly, monthly, or quarterly, it will tend to display seasonal variable, whereas data recorded annually will not. এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে আপনি সিজনাল কম্পোনেন্ট যদি বছর ভিত্তিক বের করেন তাহলে কিন্তু এটা কিছুই পাবেন না, কারণ সিজন মানে হচ্ছে লেস দ্যান 1 ইয়ার। যেমন আমাদের এখানে আমরা বলি যে 2 মাসে একটা ঋতু হয়, কিন্তু অনেক দেশে আছে হয়তো দেখা গেল যে বছরে 2টো ঋতু, একটা গরম একটা ঠান্ডা। অনেক দেশে আছে 3টে, যে একটা গরম, একটা ওই স্প্রিং টাইপের নাতিশীতোষ্ণ, আর একটা হয়তো ঠান্ডা। তো এইটা জিওগ্রাফিক্যাল ফেনোমেনা। এবং এখানে আপনি যদি প্রতি সপ্তাহে আপনি সেলস ফিগার গুলো নেন, যে 52টা সপ্তাহ 52টা ফিগার নিলেন, তাহলে দেখবেন যে সিজনাল কম্পোনেন্টটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যে সপ্তাহ পর 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 দেখা যাচ্ছে যে এই আইসক্রিমের কথাই যদি ধরি, যে গরম পড়ার সাথে সাথে আইসক্রিমের সেলস আস্তে 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 বেড়ে যাচ্ছে। বেড়ে এটা যখন খুবই গরম তখন দেখা যাবে যে আপনি একদম পিকে চলে গেছে। আবার যখন গরম কমতে থাকলো, ঠান্ডার দিকে গেল, তখন দেখবেন উইকলি সেলস কমা শুরু করছে। এই যে এইটা পাবেন যদি উইকলি, মান্থলি বা কোয়ার্টারলি বের করেন তখন এটা পাবেন, কিন্তু ইয়ারলি বের করলে তো একটা ফিগার পাবেন, ওর ভিতরে সিজনাল ভেরিয়েশনটা কি ওইটা বোঝা যাবে না। আমার মনে হয় বোঝা যাচ্ছে, কি বলেন? আর the cyclical component, third component যেটা, the cyclical component explains such longer term variations, এটা খেয়াল রাখবেন যে এটা কিন্তু খুব লম্বা সময়ের ভিত্তিক একটা চেঞ্জ caused by business cycle. For instance, when a country's economy is in a slump, most business variables will be depressed in value. যেমন এই যে কোভিড এর সময় আমরা এর আগে দেখলাম, এখন তো কিছুটা রিগেইন করতেছে বা করে ফেলছে অলরেডি, কিন্তু এর আগে দেখা গেল যে সমস্ত সেলস টেলস সব কমে গেছে।
whereas when a general upturn occurs, variables such as sales and profits will tend to rise. These cyclical variations cover periods of many years. এইটাই হলো important, যে cover periods of many years and so have little effect in the short term. এবং শর্ট টার্মে এটার ইফেক্টটা আসলে বোঝা যায় না, সেই জন্য আমরা কিন্তু এখানে ওই আলোচনাটা এখানে খুব বেশি করা নেই। আর লাস্টে যেটা আছে দি রেসিডুয়াল কম্পোনেন্ট, এইটা বলছে যে is that part of variable that cannot be explained by the factors mentioned above. ওই যে যেটা বলেছিলাম যে ওই তিনটে ট্রেন্ডের ইফেক্টটা কনসিডার করার পরে দেখা যায় যে আরো কিছু আনএক্সপ্লেইনড ফিগার থেকে যায় যেটা আসলে ব্যাখ্যা করা যায় না, এইটাকেই বলা হচ্ছে রেসিডুয়াল কম্পোনেন্ট। ইরেগুলার কি? হ্যাঁ, ইরেগুলার। It is caused by random fluctuations and unpredictable or freak events, মানে যেটা নিয়ে কোনো আসলে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা যায় না। such as a major fire in a production plant, যেমন ওই যে যেটা বলছে যে প্রোডাকশন প্ল্যান্টে আগুন লেগে গেল, এটা তো আগে থেকে বুঝতে পারবেন না যে আগুন লাগবে কি লাগবে না, কিন্তু এইসবের জন্য হয় কি যে যদি বেশি ড্যামেজিং হয় আমরা এটার জন্য কিছু প্রিকশনারি মেজার নিয়ে থাকি। যেমন হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে এটা ইন্স্যুরেন্স করা হয়, কিন্তু ইন্স্যুরেন্সটা আসলে ওই সমস্ত জিনিস ঠেকাবে না। ইন্স্যুরেন্স আপনার ক্ষতিপূরণ করতে পারে, কিন্তু আগুন যাতে না লাগে সেই প্রিকশনারি মেজার গুলো আমাকে নিতে হবে। তারপরেও দেখা যায় যে এই যে আগুন লাগে এবং কখন লাগবে এটা আমরা আগে থেকে বুঝতে পারি না, এইগুলো হচ্ছে রেসিডুয়াল ফ্যাক্টর। If the first three components are explaining the variable's behavior well, then subject to rare accidents, the irregular component will have little effect. Irregular component এর আসলে কোনো ইফেক্ট তেমন থাকে না, খুবই ছোটখাটো ইফেক্ট থাকে। এখন দেখেন এই যে আপনাদের এই চারটে যে কম্পোনেন্ট বললাম, এই চারটে কম্পোনেন্ট আপনাদের সবসময় মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে TSCR, ট্রেন্ড, সিজনাল কম্পোনেন্ট, সাইক্লিক্যাল কম্পোনেন্ট এন্ড রেসিডুয়াল কম্পোনেন্ট। এই হচ্ছে TSCR, টাইম সিরিজের চারটে কম্পোনেন্ট, টাইম সিরিজ মডেলের, এইটা মনে রাখতে হবে। এরপরে আসে ওই টাইম সিরিজ মডেল দুইটার ভিতরে একটাকে বলা হয় অ্যাডিটিভ মডেল আর একটা মাল্টিপ্লিকেটিভ মডেল। অ্যাডিটিভ অ্যাডিশন মানে যোগফল আর মাল্টিপ্লিকেশন গুণফল। তো এখানে দুই ধরনের মডেল আছে, একটা হলো অ্যাডিটিভ, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এখানে আপনাদের বইতেও আছে, দেখেন এই যে এই দুইটা। এখানে একটু দেখে নেন যে প্রথমে যে চারটে ট্রেন্ড আমরা দেখলাম TSCR, ট্রেন্ড, সিজন, সাইক্লিক্যাল এন্ড রেসিডুয়াল, এইটার চারটে কম্পোনেন্টকে যোগ করলে আমি ওয়াই এর মান পেয়ে যাব, আমার যেটা আমার দরকার সেটা পেয়ে যাব। আর পরের মডেলে বলছে না এটা যোগ না, এটা গুণ করতে হবে, গুণ করলে পরে আমি ওইটা পাবো। এখন কখন অ্যাডিটিভ মডেল আর কখন মাল্টিপ্লিকেটিভ মডেল অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা এর পরে দেখবো। আপনাদের বইতে দেখেন নিচের দিকে এটা যে ব্যাখ্যাটা বা এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে একটু আচ্ছা তার আগে আমরা এটা একটু পড়ে দেখি যে the four components of variation are assumed to combine to produce the variable in one of two ways, মানে দুটো ওয়ে আছে তার ভিতর যে কোনো একটা। Thus we have two mathematical models of the variable. In the first case there is the additive model in which the components are assumed to add together to give the variable y. And in the second multiplicative model considers the components as multiplying to give y. এই যে এটা প্রথম মডেলটা হচ্ছে যে কম্পোনেন্ট চারটে যোগ করে y এর মান বের করা হবে, আর দ্বিতীয়টাই হচ্ছে চারটে কম্পোনেন্ট গুণ করে y এর মান বের করা হবে। তো এইটাই হচ্ছে অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ মডেলের, ওই যে দেখলেই বুঝতে পারবেন যে কোনটা একটা যোগ চিহ্ন আছে একটা গুণ চিহ্ন আছে। এখন এইটা পরের প্যারাটাতে ব্যাখ্যা করে দিয়েছে যে এটা কি, এইটা বলতে আসলে কি আর পিকচারটা ক্লিয়ার করে দিয়েছে। এখানে দেখেন আপনাদের বইয়ে যেরকম আছে ওই রকমই আছে, বা বইটা একটু দেখেন, আমি
একটু ধীরে যাচ্ছি, এই জায়গাটাই দেখেন আপনারা বইয়ে। ফার্স্ট হচ্ছে টি ট্রেন্ড, এখানে ধরে নিল এই যে আন্ডার দ্য অ্যাডিটিভ মডেল এ মান্থলি সেলস ফিগার অফ 21,109, তার মানে হচ্ছে 21,109 পাউন্ড মাসের সেলস ফিগার মাইট বি এক্সপ্লেইনড। এই যে 21,109 পাউন্ড, এটা হচ্ছে ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা এই চারটে কম্পোনেন্টের গুণ যোগফল, ওই যে অ্যাডিটিভ মডেলের ক্ষেত্রে সেই যোগফল গুলো কি কি? ট্রেন্ডই হচ্ছে ট্রেন্ড অনুযায়ী এইটার কম্পোনেন্টের মান হচ্ছে 20,000, সিজনাল ফ্যাক্টর 1500, সাইক্লিক্যাল ফ্যাক্টর 800 আর রেসিডুয়াল ফ্যাক্টর 409। এই চারটে যোগ করলে পরে হয় হচ্ছে 21,109। তবে এই যে 800 যেটা দেশে, এইটা একটু পড়ে দেখেন, দি সাইক্লিক্যাল ফ্যাক্টর 800, এ জেনারেল বিজনেস স্লাম্প is being experienced, expected to depress sales by 8। এই যে বলছি যে সেলস কিন্তু বাড়ছে না, এটা 800, এটা কমে যাচ্ছে, ডিপ্রেস সেলস বাই 800। সেই জন্য দেখেন এই জায়গাটা অ্যাডিটিভ মডেলে যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটে কিন্তু -800 দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখার বিষয়, যে চারটে যে ট্রেন্ড আছে তার ভিতরে বিশেষ করে এই শেষের তিনটা যোগ বা বিয়োগ যে কোনো চিহ্ন হতে পারে। যেমন সিজনাল কম্পোনেন্টও কিন্তু মাইনাস হতে পারে, যদি যে সিজনের ওয়াই এর মান বের করবো ওই সিজনে দেখা গেল যে এটা আসলে কমে যাচ্ছে, তখন একটা নেগেটিভ সাইন আসতে পারে। রেসিডুয়াল ফ্যাক্টরও যে কোনোটাই আসতে পারে। এই আর এইটা এই সাইক্লিক্যাল হচ্ছে যে বিজনেস বুম না ডিপ্রেশন, তার উপরে বুম হইলে এটা পজিটিভ হবে, ডিপ্রেশন হইলে এটা নেগেটিভ হবে। এটা হলো অ্যাডিটিভ মডেল। ঠিক একইভাবে আপনার ওই একই মডেলটাই যখন আমি মাল্টিপ্লিকেটিভ মডেলের দিকে যাব, তখন দেখেন এইটাকে তখন প্রথমটা ঠিক রাখলো যে 20,000, তারপরে গুলো আর এইরকম নাম্বার বা পাউন্ড দিয়ে বা এই কিন্তু এক্সপ্লেন করছে না। তারা তখন এক্সপ্লেন করছে যে এই যে 1500 বা এই যে সিজনাল ফ্যাক্টর, এইটা এই ট্রেন্ডের কত পার্সেন্ট। দেখা গেল এই জায়গাটায় দিচ্ছে যে সিজনাল ফ্যাক্টর 1.10। এর মানে কি? মানে হচ্ছে 10% হচ্ছে ট্রেন্ডের 10%। ট্রেন্ড কত ছিল? 20,000, তার 10% মানে এটা হলো 2,000। তাহলে এ গুড মান্থ ফর সেল, যেহেতু এটা বেড়ে যাচ্ছে 1 এর চেয়ে বড়, অতএব সিজনাল ফ্যাক্টরটা ফেভারেবল ছিল এবং সেলস বেড়ে গেছে, এক্সপেক্টেড টু বি 10% অ্যাবাভ দ্য ট্রেন্ড। তারপরে সাইক্লিক্যাল ফ্যাক্টর 0.95, যেহেতু এটা 1 এর চেয়ে ছোট, অতএব এটা কিন্তু ওই যে এটা যেরকম মাইনাস হয়েছে এটাও কিন্তু কমে গেল। তার মানে টোটাল সেলস ওয়াই কে এটা কমিয়ে দিল, 5% কমিয়ে দিল। আর রেসিডুয়াল ফ্যাক্টর আবার যেহেতু 1 এর চেয়ে বড়, এটা 1% বেড়ে গেছে, প্লাস এই 1% বেড়ে গেছে। এখন যদি আপনি এই মাল্টিপ্লিকেটিভ মডেলটা লেখেন, ওয়াই এর মান 21,109, টি এর মান 20,000, এস এর মান 1.10, সি এর মান 0.95, আর এর মান 1.10। আপনি ডান পাশের এই চারটে গুণ করেন, গুণ করলে দেখবেন যে 21,109। তাহলে এখানে ছিল উপরে ডান পাশের চারটে ফিগার যোগ করলে বা বিয়োগ করলে হচ্ছে 21,109, আর মাল্টিপ্লিকেটিভ মডেলে ডান পাশের চারটে ফিগার গুণ করলে বা সিম্পলিফাই করলে হচ্ছে 21,109। দুটো রেজাল্ট সেম, কিন্তু এক্সপ্লেনেশনটা কিন্তু ভিন্ন। ক্লিয়ার? আমরা একটু স্লাইডে যাই, এইটা দেখেন, ঠিক ওই যে যেটা বললাম এখানে সেই বিষয়গুলোই আছে, এটা আলাদা করে আর বোঝানোর দরকার নেই। এরপরে আমরা অঙ্কে যাব, বইতে আর একটু দেখি। It will be noted that in the additive model all components are in the same units। এখানে একটা খেয়াল করার বিষয়, কিন্তু দেখেন এই যে অ্যাডিটিভ মডেলে 20,000 ছিল পাউন্ড, এইটাও পাউন্ড, এইটাও পাউন্ড, এইটাও পাউন্ড, কিন্তু মাল্টিপ্লিকেটিভ মডেলে প্রথমটা পাউন্ড, পরের গুলা কিন্তু ইউনিটলেস পার্সেন্টেজে। In the multiplicative model, the trend is in the same units as the variable and the other three components are just multiplying factors। ওগুলো কিন্তু কোনো ইউনিট নেই। এইটা
খেয়াল করার বিষয়। এখানে ওয়াই এর মান যে ইউনিটে থাকবে, প্রথম টি এর মানটাও সেই ইউনিটে থাকবে, বাকিগুলো শুধু মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কিন্তু অ্যাডিটিভ মডেলে ওয়াই যে ইউনিটে থাকবে প্রত্যেকটাই সেই ইউনিটে থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা লিনিয়ার ট্রেন্ড, লিনিয়ার খেয়াল আছে নিশ্চয়ই, যে স্ট্রেট লাইন ভেরিয়েশন ফোরকাস্টিং লিনিয়ার ট্রেন্ড, সেইটা উপরে আমরা প্রবলেম দেখবো যে কিভাবে সলভ করতে হয়। এখানে তো দেখেন এখানে যে কি বলা আছে, যে দেয়ার আর মেনি ওয়েজ অফ ফোরকাস্টিং টাইম সিরিজ ভেরিয়েবলস। এটা হচ্ছে মেনি ওয়েজ আছে, তার ভিতরে একটা নিয়ে আমরা এখন আলোচনা করব। টু গিভ এ ফ্লেভার অফ এক্সট্রাপোলেটিভ forecasting, we shall concentrate here on just one. The method consists of forecasting each component separately and then combining them through one of the models to form a forecast of the variable itself. এই জিনিসগুলো কিন্তু আপনারা লাইন টু লাইন পড়ে বোঝার চেষ্টা করবেন। We begin with the trend initially by assuming the simplest case of linear trend. In this case, ফার্স্ট হচ্ছে এখানে বলছে যে প্রথমে আমরা শুধু টি এর ভ্যালুটা নিয়ে আমরা শুরু করব। টি টি বের করব, তারপরে আমরা সিজনালে যাব, তারপরে সাইক্লিক্যালে যাব, তারপরে রেসিডুয়ালে যাব। ফার্স্ট হচ্ছে যে আমাদের ট্রেন্ডটা বের করা। যেমন এই যে এখানে যে প্রবলেমটা বা এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে দেখেন এখানে কি বলছে, এস্টাবলিশ দ্য আন্ডারলাইং ট্রেন্ড টি। আমার ফার্স্ট হচ্ছে যে শুধু টি নিয়ে এখন আমাদের প্রবলেম সলিউশন শুরু হবে। আমরা এরপরে এসে যাব, সিজনাল চেঞ্জ কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে বের করতে হয়, আমরা সেটা দেখব। তারপরে অন্য দুটোর বিষয়ে আলোচনা করব, যদিও কিছুটা আলোচনা করে আসছি। এখানে টি এর মানের জন্য দুটো মেথড আছে, একটা হলো লিনিয়ার ট্রেন্ড বাই লিনিয়ার রিগ্রেশন, যেটা আমরা রিগ্রেশন ইকুয়েশন আগের চ্যাপ্টারে করে আসছি, আর একটা আছে মুভিং এভারেজ। মুভিং এভারেজটাও আমরা একটু পরে, এই রিগ্রেশন শেষ হলে আমরা মুভিং এভারেজে যাব। মুভিং এভারেজ হচ্ছে যে কয়টা ফিগারের এভারেজ বের করা হবে, প্রত্যেকবার আগের একটা বাদ দিয়ে পরের একটা অ্যাড করতে হবে। এইটা হচ্ছে, এইভাবে চলতে থাকবো যতক্ষণ আমার এটা শেষ না হয়। ওকে, আমি কয়েক সেকেন্ড টাইম নিচ্ছি, তারপরে আবার। এই অঙ্কটাতে দেখেন এখানে কি দেওয়া আছে, the following table gives the quarterly sales figures of a small company over the last 3 years. Forecast the next 4 variable of the trend in the series. দেখেন এখানে 3 বছরের কোয়ার্টারলি সেলস দেওয়া আছে, তার মানে 3 বছরে হচ্ছে 3 4 12টা কোয়ার্টার, 12টা ফিগার দেওয়া আছে। বলছে তারপরের বছর অর্থাৎ চতুর্থ বছর যেটা, সেই 4টে ফিগার কি হবে, এটাই তো ফোরকাস্ট।
ট্রেন্ডটা কি হবে, অন্যগুলো বাদ দিলাম, ফোরকাস্ট দ্য ট্রেন্ড। এই অঙ্কটার আপনাদের বইতে যদিও এইভাবেই দেখানো আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে টি ইকুয়াল টু 1 2 3 4 এই যে আপ টু 12 আছে, এই জিনিসটা কিন্তু পরীক্ষার খাতা যদি হয়, এটা পরীক্ষার প্রশ্ন যদি হয়, তা এইটুকু থাকবে না, কিন্তু সেখানে শুধু এইটা বাদ দিয়ে দেবে যে 2000, সাপোজ এইটা 2012, সেখানে ফার্স্ট কোয়ার্টারে সেল ছিল 42,000 পাউন্ড, এই যে 3টে শূন্য আছে। সেকেন্ড কোয়ার্টারে 41,000, অর্থাৎ একটু কমে গেল। থার্ড কোয়ার্টারে আবার জাম্প করলো 52,000, ফোর্থ কোয়ার্টারে আবার কমে গেল, সবচেয়ে কম। এটা হলো 1 বছরের ট্রেন্ড। দ্বিতীয় বছরে যান, ফার্স্ট কোয়ার্টারে 45 ছিল, সেকেন্ড কোয়ার্টারে একটু বাড়লো, থার্ড কোয়ার্টারে ম্যাক্সিমাম, ফোর্থ কোয়ার্টারে যে আবার অনেক কমে গেল। থার্ড ইয়ারে ফার্স্ট কোয়ার্টারে 52, সেকেন্ড কোয়ার্টারে আবার একটু কমলো, অন্য দুটোর মতোই। থার্ড কোয়ার্টারে ম্যাক্সিমাম হলো, ফোর্থ কোয়ার্টারে গিয়ে আবার কমে গেল। তার মানে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরের যে সেলস, এর ভিতরে কিন্তু একটা সুন্দর সিজনাল ইফেক্ট আছে। থার্ড কোয়ার্টারে গিয়ে ম্যাক্সিমাম সেলস হচ্ছে, কিন্তু এখানে আমরা ওই সিজনাল যে ভেরিয়েশনটা হচ্ছে ওইটা নিয়ে আসলে মাথা ঘামাবো না, এটা হলো আমাদের পরের টপিকস। এখন আমরা শুধু ট্রেন্ডটা দেখব, যে টি এর মান এই এর পরে যে বছরটা আছে 20x4 20x5 এর যে 4টে কোয়ার্টার হবে, সেই 4টে কোয়ার্টারের করেসপন্ডিং টি এর মানটা কত হবে, 4টে মান কত হবে। তা এই অঙ্ক করার সময় প্রথমে আমরা বলছি যে টাইম সিরিজ মানে হচ্ছে একটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস ওয়ালা গ্রাফ পেপার থাকবে, যেটার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ওয়াই বা ভেরিয়েবল যেটাই বলি এখানে সেলস। এখন এক্স অ্যাক্সিস বরাবর যে টাইমটা আমরা জানি যে অ্যাক্সিস হচ্ছে 0 থেকে শুরু করে ডান দিকে বাড়তে থাকে, যার ফলে এখানে মোট কয়টা টাইম আমরা কনসিডার করেছি। আমরা যদি পয়েন্ট হিসাবে ধরি তাহলে প্রথম বছরে 4টে টাইম, দ্বিতীয় বছরে 4টে, তৃতীয় বছরে 4টে, মোট 12টা সময়, 12টা কোয়ার্টার। সেই জন্য ওই স্কেলিং করার জন্য আমরা প্রথমটা টি ইকুয়াল টু 1 দিয়ে একদম সিরিয়ালি সাজাইতে থাকলাম, যে টি ইকুয়াল টু 1 টু টি ইকুয়াল টু 12। তার মানে এটা হচ্ছে প্রথম সময়ের 42, দ্বিতীয় সময়ে 41, তৃতীয় সময়ে বা তৃতীয় কোয়ার্টারে 52, চতুর্থ কোয়ার্টারে 39, আবার পঞ্চম টাইমে ইন্টারভেলে 45, ষষ্ঠ টাইম ইন্টারভেলে 48, এইভাবে আপ টু 12 করে তারপরে এটাকে আমরা হয় গ্রাফিক্যাল মেথডে যাব, অথবা ওই এর আগের চ্যাপ্টারে যেরকম করেছিলাম রিগ্রেশন অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল, ওই লাইনে যাব। তা আপনাদের বইতে যেটা আছে একটু আমি সেইটা আগে দেখি, গ্রাফিক্যাল মেথড। এই যে দি গ্রাফ, বইতে একটু দেখেন, ওই প্রবলেমটা একটু বের করেন আপনারা বইতে, তারপরে এইটার দিকে দেখান। দি গ্রাফ অফ দিস ডেটা, দি টাইম সিরিজ গ্রাফ বলে এটাকে, ইজ শোন ইন ফিগার 8.2, মানে এই যে এইটা। দিস শোজ দ্যাট কোম্পানিজ সেলস আর ফলোইং অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। এই যে দেখেন এই রেখাটা বাঁ দিক থেকে ডান দিকে মানে হাইটটা বেড়ে চলেছে, অফ এ মোর অর লেস লিনিয়ার শেপ। আমরা যেহেতু লিনিয়ার ট্রেন্ড ধরছি এখানে, যদিও এক একটা পয়েন্ট এক এক জায়গায়, কিন্তু আমরা স্ট্রেট লাইনই চিন্তা করব। and that there is a definite seasonal pattern is third quarter। দেখেন ওই যে যেটা বললাম না, যে থার্ড কোয়ার্টারে প্রত্যেকটা বছরেই কিন্তু ম্যাক্সিমাম সেলস পাওয়া গেছে, তার মানে এখানে একটা সিজনাল ইফেক্ট আছে। কোয়ার্টার ইজ এ পিক and is fourth quarter is a drop। তার মানে চতুর্থ কোয়ার্টারটাই হচ্ছে একটা সবচেয়ে ডাল সিজন আর কি, যে ওই সেলস সবচেয়ে কম। The approach and model being used here are therefore appropriate। তাহলে দেখেন এখানে কিভাবে গ্রাফটা আঁকা হলো, এই যে এইটার কথা ভুলে যান, t equal to 42 plus 1.01 t, এইটা নাই মনে করেন। তাহলে এই যে এক্স অ্যাক্সিস, আমি প্রথম কোয়ার্টারে 4টে, দ্বিতীয় কোয়ার্টারে 4টে, থার্ড ইয়ারে 4টে, মোট 3 বছরের
ফার্স্ট ইয়ারের 4টে, সেকেন্ড ইয়ারের 4টে কোয়ার্টার, থার্ড ইয়ারের 4টে কোয়ার্টার, মোট কোয়ার্টার আছে 12টা। তাহলে 0 থেকে 12 পর্যন্ত গেলাম। আপনি এরপরে আরো বাড়াইতে পারেন, তাতে সমস্যা নেই। 0 to 1 2, ওই যে টি ইকুয়াল টু ব্র্যাকেটে যে টি ইকুয়াল টু 1 2 3 4 আপ টু 12 পর্যন্ত আমি লিখেছি, এইটা হলো সেই টি। এই যে টি লেখা আছে নিচে দেখেন, এইটা হচ্ছে কোয়ার্টার্স বোঝাচ্ছে। আর এইদিকে হচ্ছে আপনার যে সেলস ফিগার দেওয়া আছে, সেইটাকে একটা স্কেলে আনা হলো। সেলস ফিগার কত দেওয়া ছিল? এই যে এইটা 42 41 52 এইভাবে আপ টু 46। এখন এর ভিতরে লোয়ার কোনটা আর লোয়েস্ট কোনটা আর হাইয়েস্ট কোনটা? লোয়েস্ট আছে আমরা যত দেখতে পারি 39ই মনে হয় লোয়েস্ট, আর হাইয়েস্ট আছে মনে হয় 61। তার মানে হচ্ছে 39 থেকে 61 পর্যন্ত রেঞ্জটা। কিন্তু আমাদের যেহেতু মূল বিন্দু 0, আমাদের 0 থেকেই শুরু করতে হবে। তাহলে 0 থেকে শুরু করে এটা 0 10 20 30 আপ টু 60 পর্যন্ত গেলাম। 60-এর উপরে আমরা 70ও যেতে পারি, যেহেতু 61ও আছে, 70ও যেতে পারি। এখন ওই পয়েন্ট গুলা এখানে প্লট করতে হবে, যে এই যে ফার্স্ট পয়েন্টটা এটা আসলে কি ইন্ডিকেট করে। আমরা আবার ওখানে যাই। এক্স এর মান হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে টি এর মান যেটা, আর ওয়াই এর মান হচ্ছে এইটা। এখানে এক্স মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1 to 12, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এইটা। তাহলে প্রথম পয়েন্টটা হবে টি ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 42। আমরা যাই গ্রাফে, দেখেন এই যে 1 সোজা উপরের দিকে গেলাম, 42 এ যাই এই পয়েন্টটা দিলাম। আমার মনে হয় বোঝা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, তারপরে টি ইকুয়াল টু 2, এই যে এখানে গেলাম। এইটা মনে হয় 41 নাকি, এটা 40-এর চেয়ে বেশি মনে হচ্ছে। হ্যাঁ 41। থার্ডে টি ইকুয়াল টু 3, এই জায়গায় হলো 52। তাহলে আমরা দেখে আসি টি ইকুয়াল টু 3, এই দেখেন এই যে 50 পার হয়ে যে 52-তে চলে গেছে। বেসিক্যালি স্ক্যাটার গ্রাফ করব আর কি। হ্যাঁ, স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে হবে প্রথমে। এইভাবে আমাদের যদি মনে করেন যে এই যে এই শেষের আগেরটা টি ইকুয়াল টু 11, মানে এক্স ইকুয়াল টু 11, ওয়াই ইকুয়াল টু 60। দেখেন 11 কই, এই যে এটা এক্স ইকুয়াল টু 11, আর এটা হলো 60। 60 মানে একটু ডানে স্যার। জি স্যার। এই যে এইটা, হ্যাঁ এইটা হলো 60, এবং লাস্ট ওয়ান হচ্ছে এইটা। তা এইভাবে আমি পয়েন্ট গুলো যখন সেট করে ফেললাম, তখন সবচেয়ে ডিফিকাল্ট স্টেজটা আসে হচ্ছে এই লাইনটা আঁকা। এক একজন কিন্তু, আমি যদি এই ইকুয়েশন না দিই তাহলে কিন্তু এক একজন এক এক ভাবে আঁকবেন। কারণ একটা এভারেজ লাইন আঁকতে হবে স্ট্রেট লাইন মাঝখান দিয়ে, যাতে মোটামুটি সবগুলো থেকে ডেভিয়েশনটা সমান থাকে। যেমন এই লাইনটা যে এরা এঁকেছে, দেখেন এই লাইনকে টাচ করেছে 1 2 3 4টে পয়েন্ট। আমার মোট আছে 12টা পয়েন্ট, বাকি 8টা কিন্তু এই লাইনের বাইরে, এবং 8টার ভিতরে উপরে আছে আনটাস্ট 3টা, নিচে আছে আনটাস্ট 1 2 3 4 5টা। তা এইভাবেই আর কি, যে কেউ যদি আবার এইটাকে আর একটু ডাউন করে দিত, যে ঠিক আছে এইটা আরো ভালো হয় যদি আমি এইটার মাঝখান দিয়ে এইটা দিয়ে নিয়ে টাচ করে, তাহলেও হবে, ওইটাও গ্রহণযোগ্য, গ্রাফিক্যাল মেথডে গ্রহণযোগ্য। কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, কারণ ম্যাথমেটিক্যাল ফর্মুলার সাহায্যে আমরা যেটা বের করি ওইটা কিন্তু এক্সাক্ট। এই যে সেটা হলো টি ইকুয়াল টু 42.0 প্লাস 1.01 টি। এইটা কিভাবে আসলো সেটা আমরা এর আগে কোয়ার্টারে দেখে আসছি, আগের ক্লাসে দেখে আসছি আমরা। এখন আবার ওইটা একটু দেখবো, এই অঙ্কটা কিভাবে করলাম। এই যে এইভাবে আপনাদের সেই ওইটা খেয়াল আছে যে রিগ্রেশন অ্যানালাইসিসের বি এর মান? জি স্যার, y equal to a plus bx, y equal to a plus bx। ঠিক একই ভাবে তাহলে এখানে বাঁচতে হবে যে এখানে অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ দ্য টাইম। ওই যে t equal to 1 2 3 4 up to 12। y হচ্ছে ভেরিয়েবলটা এখানে যেমন সেলস। তাহলে এইটা যদি x হয়, এইটা যদি y হয়, তা এই যে ফর্মুলা অনুযায়ী আমরা এর আগের ক্লাসে শিখে আসছি, আমাদের দরকার হবে x স্কয়ার আর xy এর মান। তাই xy x স্কয়ার, তারপরে প্রত্যেকটা যোগফল দরকার হবে। তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারছি যে সামেশন xy মানে হচ্ছে 3934, সামেশন x হচ্ছে 78, সামেশন y হচ্ছে 583, আর নিচেই n হচ্ছে কত? n কত হবে এখানে? n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, কয়টা? 12টা। তাহলে n ইকুয়াল টু 12,
সামেশন এক্স স্কোয়ার 650 মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার অর্থাৎ 78 এর হোল স্কোয়ার। এইটাকে বি এর মান পেলাম 1.01। এখন এর মান বের করতে গেলে আমাদের কি দরকার হয়, এক্স বার এবং ওয়াই বার। তা এক্স বার বেরোবে এই 78 কে নাম্বার অফ অবজারভেশনস n ইকুয়াল টু 12 দিয়ে ভাগ করলে, আর ওয়াই বার বেরোবে এই যে এর যোগফল যেটা 583 তাকে 12 দিয়ে ভাগ করলে। এই যে দেখেন এখানে যে সামেশন ওয়াই বাই এন মাইনাস বি ইন্টু সামেশন এক্স বাই এন, সামেশন ওয়াই মানে 583 বাই 12 মাইনাস বি এর মান 1.01 প্লাস 78 বাই 12 ইকুয়াল টু 42.02 বের হলো। এখন আমি আবার একটু বইতে ফিরে যাই, তাহলে দেখেন এ ইকুয়াল টু 42.02 আর বি ইকুয়াল টু 1.01। দেখেন আমরা কিন্তু এখানে এই যে দেখেন ঠিক এই যে 42.02 যেটা আমরা দেখেন, আর এখানে কত ছিল, এখানে আমরা পেলাম 42.02, গ্রাফিক্যাল মেথডে ওখানে দিচ্ছে 42.0। দিস ইজ মোর অ্যাকুরেট। এবং এখান থেকে আমরা তাহলে এখন যদি ওই ইকুয়েশনে বসিয়ে দেই y ইকুয়াল টু a প্লাস bx, তাহলে y ইকুয়াল টু 42.02 প্লাস 1.01 ইন্টু x, এইটাই হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা। ঠিক আছে, ইকুয়েশন কিভাবে বেরোলো ক্লিয়ার? জি আমি স্যার। ওই দুটোকে আবার এখানে রিপিট করেছি একটু আপনাদের এইটা বোঝার জন্য। এখন আমার কাছে অঙ্কটা চাচ্ছিল কি, forecast the next 4 values of the trend in the series। এর মানে টি এর মান কত? স্যার 13, 14, 15, 16। হ্যাঁ, টি এর মান 13, 14, 15, 16। তাহলে আমরা যে ইকুয়েশনটা বের করলাম এখানে টি এর মান একবার 13, 14, 15, 16 এইটা যখন বসাবো তখন হবে কি 42.02 প্লাস 1.01 ইন্টু 13, আবার 42.02 প্লাস 1.01 ইন্টু 14, এইভাবে চারটে ফিগার আমি বের করলাম। হলো 55.15, 56.16, 57.17, 58.18, চারটে ফিগার। এখানে অল আর ইন $1000 আর পাউন্ড যেটাই থাক 1000 এ আছে। এখন দেখেন এখানে আপনি যে ফিগার গুলার চেঞ্জ ট্রেন্ডটা পাচ্ছেন কি আছে, এটা আছে 55-র বেশি, এটা একটু বেশি বেড়ে 56, এটা আর একটু বেড়ে 57, তারপর 58, মানে ক্রমান্বয়ে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত বেড়েই গেছে। কিন্তু আমার ফিগার গুলা কি তাই ছিল? এখানে 4/4 যদি ধরি, এখানে দেখা যাচ্ছে যে না, সেটা ঘটে নাই। এখানে প্রথমটা বেশি, তারপরেরটা কম, তারপরেরটা হাইয়েস্ট, তারপরেরটা লোয়েস্ট। কিন্তু আমি যেটা বের করলাম এখানে কিন্তু ওই রিদমটা নেই, ওই চেঞ্জটা বা প্যাটার্নটা কিন্তু এখানে আসে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ট্রেন্ডের সঙ্গে সিজনাল এফেক্টটা এখনো দেওয়া হয়নি। সিজনাল এফেক্ট দিলে পরে দেখা যাবে যে ওই রকম একটা প্যাটার্ন চলে আসছে। তা সেইটা আমরা সিজনাল এফেক্ট কিভাবে দিতে হয় সেটা আমরা পরে দেখছি। এখন আপাতত এই পর্যন্ত যে ট্রেন্ড কিভাবে বের করতে হয় সেইটা সবার কাছে ক্লিয়ার কিনা? লাস্ট ক্লাসের জিনিসগুলোই তো স্যার, মানে রিগ্রেশন করে বের করা আর কি। স্যার লাস্ট ক্লাসের জিনিসগুলোই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এখানে যে জিনিসটা সাধারণত ভুল হয় সেটা খেয়াল রাখবেন, এই যে টাইমটাকে কন্টিনিউয়াস একটা স্কেলে নিয়ে আসা। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আছে, এটাকে 1 2 3 4 5 6 7 8 এইভাবে আপ টু 12, এইটাই হচ্ছে এখানকার। এবং গ্রাফে যায় দেখবেন যে ওই ওইভাবেই এই যে এখানে স্কেলটা বসানো আছে, আর ওইটা তো অ্যাজ ইউজুয়াল তারপরে এইটা আছে। তবে এইটার বেশিরভাগ ক্ষেত্রে এই গ্রাফিক্যাল মেথডটা চাওয়া হয় না, আপনাদেরকে শুধু বলা হয় যে ওই ট্রেন্ডটা কি হবে সেটা বের করে দিতে, অথবা অন্য কিছু চাইতে পারে। তাই এখানে আমরা এইটা দেখলাম। এরপরে আমরা আর একটা অঙ্কে যাব যেটা আপনাদের বইতে আছে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1। এখানেও মনে হয় তাই, বইতেও মনে হয় তাই নাকি? বইতে অবশ্যই এক্সাম্পল আকারে আছে এটা, আর আগের আমার কাছে যে ফটোকপিটা আছে সেখানে অবশ্যই এটা আবার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং হিসাবে আছে, প্রবলেম হিসাবে আছে। তা এইটা করা আছে, এটা এখানে একটু দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে। এটা একটু পড়েন, এই অঙ্কটার সাথেও আপনারা পরিচিত। আমরা অন্য কোন চ্যাপ্টারের জন্য এইগুলো ফিগার গুলো দিয়ে অন্য কাজ করেছিলাম।
এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা এই ধরনের কিছু একটা শিখেছিলাম আগে। এখানে the examples in this chapter all relate to the following table. এইটা দিয়ে আরো অনেক এক্সাম্পল আছে এই চ্যাপ্টারে, এই জন্য এই কথাটা লিখেছে যে সেলস অফ আর্টিকেল বি ইন 1000 ইউনিটস। এখানেও কিন্তু 4টে কোয়ার্টার আছে, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, 3 and 4, আর 4টে ইয়ার আছে 2003, 4, 5, 6। তাহলে এখানে আছে মোট হচ্ছে 4টে কোয়ার্টার, প্রত্যেক বছরে হলে 4টে বছরে 4 4 16টা সেলস ফিগার আছে। এই 16টা সেলস ফিগারের ভিতরে আবার এখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন প্রথম কোয়ার্টারে যেটা সেলস হলো, দ্বিতীয় কোয়ার্টারে এটা বেড়ে গেল, তৃতীয় কোয়ার্টারে সামান্য বাড়লো, চতুর্থ কোয়ার্টারে আবার যে অনেক বাড়লো, অর্থাৎ পিক এখানে চতুর্থ কোয়ার্টার। এই বছর তারপরের বছর কিন্তু একই রকম, মানে চতুর্থ কোয়ার্টারে পিক, এবং একইভাবে প্রত্যেক বছরেই একই ধরনের ট্রেন্ড কিন্তু আমরা পাচ্ছি। এইটাই দেখার বিষয়। তাহলে প্রবলেমটা চাচ্ছে কি যে লুক এট দ্য ডেটা, হোয়াট সর্ট অফ ট্রেন্ড এন্ড সিজনাল প্যাটার্ন ডু ইউ এক্সপেক্ট টু ইমার্জ ফ্রম দ্য অ্যানালাইসিস অফ দিস ডেটা, প্লট দ্য টাইম সিরিজ অফ দ্য সেলস ফিগার্স, প্লট দ্য টাইম। এখানে কিন্তু গ্রাফটাও চেয়েছে আপনাদের কাছে, আমার এখানে অবশ্য গ্রাফটা নেই বা অঙ্কটাও হয়তো করা নাও থাকতে পারে, যাই হোক দেখি। আর does the graph support your previous expectation regarding the trend and seasonality? তারপরে বলছে যে এই যে নাম্বারিং 1 to 16, তার মানে এখানে যেমন t equal to 1, 2, 3, 4, 5, 6, 7 up to t equal to 16, calculate the equation of the trend. t এর ইকুয়েশনটা চাচ্ছে। আমরা যেটা এর আগের চ্যাপ্টারে দেখে আসছিলাম, এখানে যেরকম এই যে ওয়াই এর জায়গায় টি আর কি, ট্রেন্ড যেহেতু বের করছি, টি ইকুয়াল টু ইকুয়েশনটা, ওখানেও এই ধরনের ইকুয়েশনটা চাওয়া হচ্ছে। এরপরেরটা কি আছে, ফোরকাস্টিং কম্পোনেন্টস, এটা দরকার নেই, এইটাতেই যাই আমরা। এখানে বইটাই একটু যাই ফিরে, বইয়ে দেখেন যে এটা কিভাবে করছে। আর যাদের কাছে ওই যে অন্য কিসের বইটা আছে পুরানা, বা জানি না কোনটা পুরানা, ওই বইটা আছে, তারা একটু ওই সলিউশনের দিকে যাবেন। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এর যে সলিউশনটা আছে ওই চ্যাপ্টারের শেষে, ওই জায়গাটা একটু দেখবেন। তবে ওখানেও গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা সম্ভবত নেই। আচ্ছা, এইটা আমরা একটু দেখি। দেখেন এখানে কি বলছে যে ফর এভরি কোয়ার্টার, যেটা আমি বললাম যে প্রতিটা কোয়ার্টারে কিন্তু সেলস বেড়ে গেছে, কিন্তু চতুর্থ কোয়ার্টারে সবচেয়ে বেশি এটা পিক। আবার পরের বছর ফার্স্ট কোয়ার্টারে কমে গেল, আবার বাড়তে থাকলো। তার মানে লাস্ট কোয়ার্টারে যে বেড়ে ফার্স্ট কোয়ার্টারে আবার লোয়ার হয়ে যাচ্ছে ফিগার গুলা। তাহলে এখানে সলিউশনটা কিভাবে দিল? ফর এভরি কোয়ার্টার ইচ ইয়ার শোজ অ্যান ইনক্রিজ ইন সেলস, so an increasing trend is expected. তার মানে আমি যেটা বের করব ট্রেন্ড ওই ইকুয়েশনের সাহায্যে, সেখানেও আমি আশা করি যে এই ইনক্রিজিং ট্রেন্ডটা থাকবে। তারপরে আছে also there is a regular seasonal pattern with a steady increase in sales from quarter 1 to quarter 4. তার মানে কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 4 পর্যন্ত এটা বেড়ে চললো। The graph which we have omitted from this solution, এটা এই বইতেও গ্রাফটা দেয় নাই। গ্রাফটা কিন্তু আপনারা সহজেই আঁকতে পারবেন। আমি আবার একটু বলে দিই কিভাবে। যেহেতু এখানে t equal to 1, 2, 3 এইভাবে যদি আপনি চিহ্নিত করেন, তাহলে লাস্টে আসবে t equal to 16। তাহলে x অ্যাক্সিস বরাবর t equal to 0 থেকে শুরু করে 60 পর্যন্ত চলে যাবে। আর y অ্যাক্সিস বরাবরে তখন দেখবেন যে এখানে হাইয়েস্ট লোয়েস্ট কত। এখানে লোয়েস্ট মনে হয় 24.8, আর হাইয়েস্ট আছে 68, মানে 69.1 was 69 মানে 70 ধরেন। তাহলে 24 থেকে 70 পর্যন্ত। তাহলে আমি 0 থেকে শুরু করতে পারি, ওই 0, 10, 20 এইভাবে আপ টু 70 পর্যন্ত আমি ওয়াই অ্যাক্সিসে ওগুলো ভাগ করতে পারি।
করার পরে তারপরে এই পয়েন্ট গুলো যাবে when t equal to 1 y equal to when x equal to 1 24.8 কোথায় যায় ওইটা পয়েন্টটা দিবেন when x equal to 2 y equal to 36.3 এইভাবে ওই গ্রাফটা একটা এভারেজ লাইন আঁকবেন ওইটাই হয়ে গেল আপনার প্রথমটার অ্যান্সার। তারপরে যাবেন হচ্ছে বিতে গেলে পরে আপনাকে ঠিক ওইভাবেই অঙ্কটা করতে হবে। এই যে যেটা আমি এর আগের প্রবলেমটা যেভাবে সলভ করলাম যে t ইকুয়াল টু x ইকুয়াল টু t এবং y ইকুয়াল টু t, x এবং y এর দুটো কলাম চিহ্নিত করবেন। x এর কলামটা হবে টাইমের কলাম বা কোয়ার্টারের কলাম আর y এর কলামটা হবে সেন্সের কলাম। করার পরে x এর লাইন যোগ করলে পাবেন হচ্ছে 136 y এর লাইনে যোগ করলে হবে 772.8। মোট ডেটা আছে 16টা, সেই জন্য n ইকুয়াল টু 16। এরপরে দুটো কলাম দরকার, একটা xy একটা x স্কয়ার। xy হচ্ছে x আর y গুণ করে প্রত্যেকটা দিয়ে 16টা ফিগার যোগ করবেন, হবে 7359.1। আর x স্কয়ার হবে ওই x এর যে ফিগার গুলো আছে 1 থেকে 16 পর্যন্ত, প্রথমটা 1, দ্বিতীয়টা 2 স্কয়ার, তৃতীয়টা 3 স্কয়ার, লাস্টেরটা 16 স্কয়ার। এইগুলো যোগ করলে 1496 হবে। যখন এই চারটে পেয়ে গেলেন তখন b এর মান বের হয়ে গেল 2.3244 ওই ফর্মুলা অনুযায়ী। আর এর মানের ক্ষেত্রে y বার x বার এই যে এইভাবে আমরা বের করি, সামেশন x বাই n সামেশন y বাই n। b এর মান বসালাম 2.2344 করলে এটা 28.54 হলো 28 পে। তাহলে আমি এর মান b এর মান যখন পেয়ে গেলাম তাহলে আমার ইকুয়েশনটাও পেয়ে গেলাম, t ইকুয়াল টু 28.54 প্লাস 2.3244 t। এই যে t দেখেন, আবার x y বসায়েন না কিন্তু, এটা খেয়াল রাখেন। xy দিয়ে আপনি অঙ্কটা করবেন, এই ফর্মুলায় xy আছে, কিন্তু ইকুয়েশনটা যখন লিখবেন তখন এই যে বড় টি আর ছোট টি এইটা ইউজ করবেন। বড় টি হচ্ছে ট্রেন্ড, ছোট টি হচ্ছে টাইম। ঠিক আছে? এখন আপনাকে চাচ্ছে যে পরের বছরের 4 কোয়ার্টারে কত হবে। এখন পরের বছরের 4 কোয়ার্টার মানে নাকি এটা কি চাচ্ছে, এটা এখানে সেটা চাচ্ছে না। এখানে বলছে কি, আমরা একটু দেখে আসি প্রবলেমটাই, যে নাম্বারিং 1993 আছে এখানে, আমার ওখানে আমি অন্যভাবে প্রেজেন্ট করেছি। ইকুয়াল টু 1, হ্যাঁ শুধু ইকুয়েশনটা চাইছে। হ্যাঁ ইকুয়েশনটা চাইছে। এখন আমার কাছে বলছে ক্যালকুলেট দ্য ইকুয়েশন অফ দ্য ট্রেন্ড অ্যাজ এ, এইটাই অ্যান্সার। এখন ওই আমি যদি এটাকে দেখি যে আসলে আমি একটু টেস্ট করতে চাচ্ছি যে আমি যে t ইকুয়াল টু 1 to 16 দিয়ে এই প্রকৃত ফিগার ছিল এইগুলা, তাহলে আমি একটু চেক করি যে আসলে আমি যে ইকুয়েশনটা বের করলাম সেখান থেকে কি পাই। তাহলে আপনি ওই ইকুয়েশনে t ইকুয়াল টু 1 বসাইলে আসার উচিত ছিল 24.8, 2 বসাইলে 36.3 আসার কথা ছিল, এইরকম এই চারটি ফিগার আসার কথা ছিল। কিন্তু বাস্তবে আসলো কোনটা, কত? এটা আসলো দেখেন 90, কিন্তু এটা 95 এরটা দিচ্ছে, 93 না, 95 এরটা দিচ্ছে। 95 এ কত ছিল আপনারা একটু দেখেন। 95 এর ছিল হচ্ছে 54.7 প্রথমটা, কিন্তু এখানে আসলো কত, 55.1। দ্বিতীয়টা ছিল কত, 57.8, তাই না? আমরা একটু দেখে আসি। এই যে 57.8, 95 মানে তো এইটা কত কত আছে, 40, 48.8, 54.0, 69.1। 40 এর ক্ষেত্রে টি এর মান কত, 13, এইটার ক্ষেত্রে 14, তারপরে 15, 16, 13, 14, 15, 16। এই চারটে টি এর মান নিয়ে আমি যখন ওই ইকুয়েশন থেকে বের করলাম তখন টি এর মান যখন 13 তখন আসলো 55, টি এর মান যখন 14 তখন আসলো 56, 57, 58। তাহলে 55 থেকে 58, কিন্তু আমার প্রকৃত ফিগার ছিল কত, 54, 57, 60। দেখেন 60, 68 এই দুটো তো ধারে কাছেও যায় নাই। তার মানে হচ্ছে যে কেন গেল না, ইকুয়েশন তো আমি ওইগুলো নিয়েই বের করলাম। না যাওয়ার কারণ হচ্ছে যে ওর ভিতরে অন্য যে 3টে কম্পোনেন্টের ইফেক্ট আছে, আমি শুধু এখানে একটা ইফেক্টের কম্পোনেন্ট বের করেছি, বাকিগুলো বের করি নাই। বাকিগুলোও যদি বের করে ওখানে দিতাম তাহলে মোটামুটি ওইটার সমান হয়ে যেত। এইটাই হচ্ছে ডিফারেন্সের কারণ। ক্লিয়ার?
স্যার চেকিং এ মনে হয় এটা 1996 হবে আর কি, যে নিচে এটা হ্যাঁ 1996। না 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 95, কারণ টি এর মান তো 13। তো 13 তো 96 এই। কেন 96 হবে কি করে? মোট 16টা না? আচ্ছা, ও এইটা Yes, sir. এইটা 13 না? হ্যাঁ এটা 13। তাহলে ওখানে ঠিক লেখছে না গোলমাল আছে? ওখানে ভুল লিখছে আর কি। ভুল লেখছে না? ও ওখানে লেখছে 95, তাই না? এটা 96 হবে। তাহলে 96 হলে আমরা যে ফিগার পাচ্ছি 55, 56, 57, 58, ওখানে কত দেওয়া আছে? তাও মিসম্যাচ আছে কিন্তু ক্লোজ আর কি। না, চেস তো থাকবেই। এই যে এই চারটে, তার মানে হচ্ছে যে এখানে যে একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে, এবং ডিফারেন্সটা থাকাই স্বাভাবিক। ডিফারেন্সটা থাকবে কেন, এখানেও আপনাদের কাছে ব্যাখ্যা চাইতে পারে, দুইটার সাথে মিলছে না কেন। কারণ হচ্ছে যে we have considered only one variable, that is the trend, and we have other three variables: seasonal variable, cyclical and residual. If we insert the effect of those three variables in the equation, then we will get more or less the exact figure. ঠিক আছে, এইটাই হচ্ছে এই পর্যন্ত অঙ্ক গেল। এখন এরপরে আসবে যে এই যে আরো যে তিনটে কম্পোনেন্ট আমরা নিলাম না, সেইটাই এখন এক এক করে নিতে হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য সিজনাল কম্পোনেন্ট, এই যে এইটা একটু দেখেন কি বলা আছে। আপনাদের এখানে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 একটা আছে। ইউজ দ্য রিগ্রেশন ইকুয়েশন টি ইকুয়াল টু এত, মানে আমরা যেটা বের করলাম এই প্রবলেমে, ক্যালকুলেট টেস্ট ইউর ট্রেন্ড ইন সেলস ফর দ্য 4 কোয়ার্টার্স অফ পরের বছর। তার মানে পরের বছরের 4টে কোয়ার্টারের ফিগারটা ওরা চেয়েছিল। যেমন এখানে আমরা দিয়েছি ওই এই যে এইটা যে বের করলাম, ও আচ্ছা এই অঙ্কটা আপনাদের মনে হয় করি নাই, আমি আলোচনা করি নাই। আচ্ছা, এইটা আমরা দেখলাম যে কিভাবে টি ইকুয়াল টু এই ইকুয়েশনটা বের করা হয়, এবং আপনাদের বইতে যাদেরটা করে দেওয়া আছে সেখানে দেখা গেল যে একটা বছরের শেষের বছরের যে 4টে কোয়ার্টার 96 এর ছিল, 13, 14, 15, 16, সেই 13, 14, 15, 16 যখন এই ইকুয়েশনে বসানো হলো, তখন দেখা যায় যে ফিগার আমি যেগুলো পেলাম ওইগুলোর সাথে ওইগুলোর কোনো মিল নেই, এবং তার ব্যাখ্যা আমরা বললাম। এরপরে আর একটা অঙ্ক যেটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 আছে, আপনাদের এখানে ওইটা আছে নাকি? এই যে এইটা 833 আপনাদের এখানে যেটা আছে, আর একটা বইতে আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2। এখানে কি দিল? ইউজ দ্য রিগ্রেশন ইকুয়েশন, এইটা মানে যেটা আপনি এইমাত্র বের করলেন, ক্যালকুলেটেড ইন এক্সাম্পল 832। এটা 833 তো, এটা এই যে উপরেরটা, টু ফোরকাস্ট দ্য ট্রেন্ড ইন সেলস ফর দ্য 4 কোয়ার্টার্স অফ এর পরের বছর 97। এখন পরের বছরটা টি এর মান কত? ওখানে টি এর মান ছিল ম্যাক্সিমাম 16, তাহলে পরের বছরে টি এর মান হবে 17, 18, 19, 20। ঠিক আছে, এই ইকুয়েশনে এই যে ছোট টি, এইটার 17 একবার বসান, 18, 19, 20 বসান, তাহলে এই মানগুলো পাবেন। প্রথমটা পাবেন 68.043848, কোয়ার্টার 2 হচ্ছে 70 পয়েন্ট সামথিং, কোয়ার্টার 3 72.73, এবং কোয়ার্টার 4 হচ্ছে 75। এইগুলো কিন্তু থাউজেন্ডে। যখন আপনি অ্যান্সার লিখতে যাবেন 3 দশমিক আরো 3 ঘর পর সরিয়ে দিতে পারবেন, 68,055, ওইটা কি ইউনিট না টাকা কি আছে সেটা লিখে দেবেন, পাউন্ড আছে এইভাবে। তাহলে এখানে যেটা আমরা দেখলাম এই যে এইটা কিভাবে আসলো সেটাই যে এখানে সাজিয়ে করে দেওয়া আছে। ঠিক আছে,
এ পর্যন্ত যা দেখানো হলো বুঝতে সমস্যা নাই তো? না স্যার। আপনাদের যারা এখন ক্লাস করতেছেন তাদের ভিতরে এর আগে তো দেখতাম যে অনেক, প্রায় 50-60 জন স্টুডেন্ট হয়ে যেত। তাও বেশিরভাগ কি এবার পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন নাকি? মনে হয় না স্যার। এক্সামশন পাইতে পারে বা হ্যাঁ, এক্সামশনের রেজাল্ট তো অনেক আগে দিছে। হ্যাঁ, এক্সামশনের রেজাল্ট কি অনেক আগে দিচ্ছে? অনেকে এক্সামশন পায়ও ক্লাস করে না, আবার অনেকের এক্সামশনের রেজাল্ট কিন্তু আমি তো একবার শুনলাম যে এক্সামশন ওই ভর্তির উপর ডিপেন্ড করে। দেখা গেল যে একজন পরে ভর্তি হলো, তার এক্সামশনের অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তারটা হয়তো আলাদাভাবে রেজাল্ট দিয়ে দিল, এরকম ঘটে কিনা? তা আমরা এটা দেখলাম। এখন যেটাতে যাব সেটা হলো সিজনাল কম্পোনেন্ট। এই জায়গাটাই হচ্ছে আমার মনে হয় যে এর আগের যেটা ট্রেন্ডটা দেখলাম এটা মূলত আগের চ্যাপ্টারের রিগ্রেশন ইকুয়েশনের মতোই। এখন যেটা করব এটা একটু টেকনিক্যাল, সেটা এইটাই আর কি। অনেক স্টুডেন্ট আছে যে এই জায়গাটাই বুঝতে একটু মানে সমস্যা, ঠিক বলবো না, তো টাইম নেয় আর কি, যে এটা কিভাবে হলো, সিজনাল কম্পোনেন্টটা কিভাবে অ্যাড্রেস করা হয়। তাই এখানে সিজনাল কম্পোনেন্টের ক্ষেত্রে আপনাদের বইতে যেটা আছে সেইটাই এখানে আনা আছে। আপনারা একটু ওইদিকে তাকাবেন যে কিভাবে সিজনাল কম্পোনেন্টের ইফেক্টটাকে দেওয়া হয়। এখানেও ওই দুটো মডেল, মাল্টিপ্লিকেটিভ আর অ্যাডিটিভ যেটা বলেছিলাম সেটা আলোচনা করা আছে। মাল্টিপ্লিকেটিভ মডেল ইজ ইউজুয়ালি কনসিডার্ড দ্য বেটার। দেখেন এই যে এটা, এখানে প্রশ্ন আসে কিন্তু অনেকবার আসছে যে among the two models, additive and multiplicative, which was in better and why? প্রথমে বলছে যে মাল্টিপ্লিকেটিভ মডেল ইজ ইউজুয়ালি কনসিডার্ড দ্য বেটার বিকজ it ensures that seasonal variations are assumed to be a constant proportion of the cells. It is adopted more frequently. এটা হরহামেশাই এইটাই গ্রহণ করা হয় মাল্টিপ্লিকেটিভ মডেল। কারণ মাল্টিপ্লিকেটিভ মডেল ওই যে টি এর মান, এর আগের এক্সাম্পল গুলো যেটা বের করলাম, সিজনাল ইফেক্ট হচ্ছে ওই টি এর যে কোনো একটা পার্সেন্টেজ। কিন্তু অ্যাডিটিভ মডেল ইন কন্ট্রাস্ট অ্যাসিউম দ্যাট দ্য সিজনাল ভেরিয়েশনস আর এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট। এটা কিন্তু কোনো পার্সেন্টেজ না যে টি এর এত পার্সেন্ট বেশি বা কম। and thus would constitute a diminishing part of say an increasing sales trend. এইটার সমস্যাটাই, অ্যাডিটিভ মডেলের সমস্যাটাই কিন্তু এখানে, যেহেতু এইটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট, এই জন্য ওই যে টি এর বেলায় দেখলাম না যে বাড়ছে তো বাড়ছেই, কিন্তু বাস্তব যে ফিগার দেওয়া ছিল যে কোথাও বৃদ্ধি বেশি হয়েছে, কোথাও পিক হয়েছে, কোথাও কমে গেছে। এই অ্যাডিটিভ মডেল যদি নেই তাহলে ওই ট্রেন্ডটা ওই ট্রেন্ডের মতোই থাকে আর কি, যেহেতু কনস্ট্যান্ট অ্যামাউন্ট যোগ বা বিয়োগ করতে হয়। কিন্তু মাল্টিপ্লিকেটিভ মডেল নেওয়ার কারণে ওই সমস্যাটা সমাধান হয়ে যায় এবং ভেরিয়েশনটা বাস্তবে যেভাবে ছিল এই প্রজেকশনে ঠিক সেইভাবে পাওয়া যায়। এই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেল ও অ্যাডিটিভ মডেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ to calculate the seasonal components. এরপরে আসেন নিচের অর্ধেকের আলোচনায়। Assuming a very simple model in which there are no cyclical or residual variation, আমরা ধরে নিচ্ছি যে এখানে আবার আমরা যেভাবে আগাবো এর ভিতরে থার্ড এবং ফোর্থ কম্পোনেন্টটা নেই, অর্থাৎ সাইক্লিক্যাল অর রেসিডুয়াল ভেরিয়েশনটার ইফেক্ট নেই। তাহলে এখন দেখেন আমাদের রিগ্রেশন ইকুয়েশনে খেয়াল আছে y ইকুয়াল টু a প্লাস bx ছিল। আমরা ট্রেন্ডের ক্ষেত্রে দেখে আসলাম ক্যাপিটাল T ইকুয়াল টু a প্লাস b স্মল t। ক্যাপিটাল T হচ্ছে ট্রেন্ড আর স্মল t হচ্ছে টাইম। তার মানে ক্যাপিটাল T হচ্ছে ট্রেন্ড, এইটা কিন্তু আমার ইকুয়েশনের ক্ষেত্রে নিয়ে আসছি, ইকুয়েশন থেকে পাওয়া, অর্থাৎ এটা অ্যাসিউমড ভ্যালু।
আর ওয়াই যেটা, এইটা কিন্তু আমার বাস্তব, যেটা আমি বাস্তবে যে সেলস দিতে পারছি বা আয় করতে পেরেছি সেই ফিগারটা। সেই জন্য ওয়াই এর ক্ষেত্রে বলা আছে অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই ইকুয়াল টু ওই ট্রেন্ড ভ্যালু যেটা ইকুয়েশন থেকে বের করলাম ইনটু সিজনাল ইফেক্ট, সিজনাল ফ্যাক্টর বা সিজনাল কম্পোনেন্ট। এইটাই হচ্ছে সিম্পল ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু টি ইনটু এস। ব্যাখ্যাটা আমি বললাম অ্যাকচুয়াল ভ্যালু ইকুয়াল টু ট্রেন্ড ভ্যালু ইনটু সিজনাল কম্পোনেন্ট। তাহলে আমি তো এই স্লাইডটাই দেখাচ্ছি যে আমি আসলে সিজনাল কম্পোনেন্ট কত সেইটা বের করব। তাহলে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু ওয়াই বাই টি। এইটুকুই আপনাদের দরকার হবে অঙ্ক করতে যাই। এস ইকুয়াল টু ওয়াই বাই টি। বুঝতে পারা যায়? জি স্যার। The seasonal component S is therefore found as the ratio of the actual value to the trend value. For forecasting purposes, the same degree of seasonality is assumed to continue into the future. এবং আমি ধরে নিই যে ভবিষ্যতে এই জায়গা থেকে আমি যে সিজনাল কম্পোনেন্ট পাবো এটা ফিউচারেও কন্টিনিউ করবে। এখন এই যে ওয়াই বাই টি এইটা বের করবো কিভাবে? ওয়াই কি? ওয়াই হচ্ছে যে ফিগার গুলো আপনার বাস্তবে দেওয়া আছে বা আপনার কাছে আছে, আর টি কি? ইকুয়েশন বের করার পর ওই ফিগার গুলোর কি পেলাম বোঝা যায়। যেমন আমি আবার একটু ব্যাকে যাই, বা এই যে আরো ব্যাকে যাই এখানে, বা আপনাদের বইতে যাই। বইতে আমরা এখানে কি দেখলাম? এই যে এই জায়গায় দেখেন 95 না, এটা 96 হবে। আচ্ছা 96 এর ফার্স্ট কোয়ার্টারে কত পেলাম? 55.1। এইটা হলো মান বড় টি, এইটা হলো ট্রেন্ড ভ্যালু। আর রিয়েল ভ্যালু ওয়াই কত? ওই উপরে চলে যান, এই যে এটা 54.7। তাহলে এস এর মান কত? এই যে রিয়েল ভ্যালু ওয়াই ডিভাইডেড বাই ট্রেন্ড ভ্যালু টি, অর্থাৎ 54.7 ডিভাইডেড বাই 55.1। এইটা যেটা বেরোবে পয়েন্ট সামথিং, এইটাই হচ্ছে এস এর মান। বোঝা যায়? ওইটাই হচ্ছে এস এর মান। এই যে এস, এস ইকুয়াল টু ওয়াই বাই টি। তাহলে খেয়াল রাখতে হবে, যে কিন্তু কনফিউশন অ্যারাইজ করে যে ওয়াই কি আর টি কি। ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ফিগার যেটা আপনাকে দেওয়া আছে অঙ্কে, আর টিটা কি? টি হচ্ছে আপনি ইকুয়েশন ডেভেলপ করে ওই অ্যাকচুয়াল ফিগারের করেসপন্ডিং যে ফিগারটা পেলেন ওইটা। এখন দুটো তো এক হয় না। এক যদি না হয় তাহলে এদের রেশিও, আর যদি এক হয়েই যায় কোনোভাবে তাহলে ওয়াই বাই টি হবে 1। কোনো সমস্যা নেই, হতে পারে। আবার যদি বেশিরভাগ ক্ষেত্রে এক হবে না, সেই ক্ষেত্রে হয় 1 পয়েন্ট সামথিং হবে, অথবা ওয়াই 1 এর চেয়ে কম হবে, 0.9 0.8 কিছু একটা হবে। তা আমরা এই অঙ্কটা এখন একটু দেখবো। এই যে একটা অঙ্ক আছে, দেখেন অঙ্কটা একটু। আমি 1 মিনিট টাইম নেই। আচ্ছা, এই অঙ্কটা, এই যে উপরের এই অঙ্কটাও অন্য জায়গায় আমরা অন্য পারপাজে ইউজ করেছি। একটু অঙ্কটা দেখেন। এই অঙ্কটার উপরেই আর কি আমরা সিজনাল ইফেক্টটা কিভাবে দেব সেইটা খুব ভালো করে বুঝিয়ে দিলে বাকিগুলো আপনারা পারবেন। আচ্ছা ইসের আমি আগেরটা শেখানোর পরে এটা শেখাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না তো বুঝতে? না স্যার। আচ্ছা, calculate the seasonal components from the
সেলস ইন $1,000 ডেটা এন্ড ট্রেন্ড, এই যে ডেটাগুলো দেওয়া আছে এখানে কয় বছরের দেওয়া আছে? 3 বছরের। আপনাদের বইতে এইটা ইলাস্ট্রেশন 2 যেখানে ইলাস্ট্রেশন 1 এর ডেটা ইউজ হয়েছে, অর্থাৎ আপনাদের খেয়াল আছে কিনা ওই যে প্রথম অঙ্কটা যে আমরা করলাম 1 থেকে 12 টাইম, প্রথমটা আছে 42, 41, 52, 39, ওইটাকেই এখন একটু ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করা হয়েছে। যদিও এটা আমি বইতে দেখছি না এরকম, এটা মনে হয় আমি নিজেই এইভাবে দিয়েছি কিনা নাকি সলিউশনে আপনাদের ওইভাবে আছে আমি খেয়াল করতে পারছি না। আচ্ছা যাই হোক দেখি, ওই যে এইটা না, এই যে 831 এর যে অঙ্কটা আছে, 831 এ যেটা আছে সেটা হলো এরকম লম্বা করে 12টা ফিগার দেওয়া আছে। আমি ওই 12টা ফিগারকে এখানে এই যে এইভাবে নিয়ে আসছি যে 2002 সালের 4 কোয়ার্টারের 4টে ফিগার, 2003 এর 4টে ফিগার, 2004 এর 4টে ফিগার, মোট 12টা ফিগার। তার মানে এখানে যদি t = 1 হয়, এখানে 2, এখানে 3, এখানে 4, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। খেয়াল আছে নিশ্চয়ই, প্রথম অঙ্কটার কথা বলছি। এবং ওই অঙ্কটা গ্রাফিক্যাল মেথড এবং পরে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা ছিল এরকম না? জি স্যার। খেয়াল আছে তো সবার আশা করি। এখানে এই যে স্মল টি, দিস ইজ দ্য টাইম, আর ক্যাপিটাল টি ইজ দ্য ট্রেন্ড। তাহলে এই যে ইকুয়েশনটা ওখানে আমরা ডেভেলপ করেছিলাম, ওই ইকুয়েশন থেকে ঠিক এই 12টা ফিগারই যদি আমি বের করি তাহলে কি পাবো? এই যে 42 এর করেসপন্ডিং ফিগারটা কিভাবে বের করব? 42 এর এখানে টি এর মান কত? 1। তাহলে এখানে 1 বসান, তাহলে এটা কত হচ্ছে? 43.01। এই যে দেখেন, ঠিক আছে। এই যে 41, এইটা টি এর মান কত? 2। তাহলে এখানে 2 বসান, তাহলে গুণ করলে হচ্ছে 2.02 প্লাস 42, 44.02। এই দেখেন, বোঝা যাচ্ছে অঙ্কটা? জি স্যার। এইভাবে প্রত্যেকটা ফিগার এইভাবে বের করবেন। দেখেন আমি কিন্তু খুব ধীরে যাচ্ছি এখানটায়। আবার এইটা যখন করলাম আপনাদের বইতে ঠিক এইভাবে দেখানো নাই, কিন্তু একটু বি কেয়ারফুল। এটা আপনাদের বইতে যে এক্সাম্পল আছে দুটো একটা করে দিয়ে ছেড়ে দেওয়া আছে। তা এখানেও আমি কিন্তু এখানে যে আমার 12টা ফিগার আছে, এখানেও আমি ওই একইভাবে ইকুয়েশন থেকে 12টা ফিগার বের করলাম। করার পরে আমার এস এর ফর্মুলা হচ্ছে y/t। এখন y কোনটা, t কোনটা? আমি বলেছি y হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, দ্যাট ইজ এই যে 12টা, এটা হচ্ছে y এর ভ্যালু। আর t কোনটা? এই যে 12টা, এটা হচ্ছে t এর ভ্যালু। তাহলে y/t কিভাবে বের করব? এই যে প্রথম ফিগারকে এর করেসপন্ডিং প্রথম ফিগার দিয়ে ভাগ দেব, দিলে হয় এইটা 0.9765। ক্যালকুলেটর থাকলে একটু করে দেখতে পারেন। তারপরে দ্বিতীয় আছে 41, এখানে আছে 44.02। তাহলে 41 কে 44.02 দিয়ে ভাগ দিলে পরে হবে 0.9314। তারপরে আছে 52, এটা আছে 45.03, উপরে বড় হচ্ছে দেখেন 1.1548। ঠিক একইভাবে 39 ডিভাইডেড বাই 46.04, এই জায়গায় 0.8471। এইভাবে সব কয়টা রেশিও বের করতে হবে, এস এর সব কয়টা মান বের করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি 3 বছরের 3 4 12টা এস এর মান পেলাম, এবং প্রত্যেক কোয়ার্টারের জন্য 3টে করে, 3 বছর যেহেতু 3 বছরের 3টে ফার্স্ট কোয়ার্টার আছে, 3টে সেকেন্ড কোয়ার্টার, 3টে থার্ড কোয়ার্টার, 3টে ফোর্থ কোয়ার্টার। এখন এই 3টে ফিগারকে প্রত্যেক কোয়ার্টারের এটা যোগ করতে হবে। এই 3টে ফিগার যোগ করে 2.9507, 3টে যোগ করে 2.9091,
এই তিনটা হলো 3.276 আর এই তিনটা হলো 2.6156 জি বোঝা স্যার যাচ্ছে তো, তাই না? এখন এইটা হলো তিনটে ফার্স্ট কোয়ার্টারের যোগফল। তাহলে একটার কত হবে? এভারেজ 3 দিয়ে ভাগ দিলাম, ওই যে ডিভাইডেড বাই 3। যদি 4 বছর থাকতো তাহলে কি করতেন? 4 দিয়ে ভাগ দিতাম। ডিভাইডেড বাই, যখন 4টে ফার্স্ট কোয়ার্টার থাকতো, 4টে সেকেন্ড কোয়ার্টার থাকতো, তখন 4 দিয়ে ভাগ দিতাম। 5 বছর হলে 5 দিয়ে ভাগ দিতাম, এইভাবে আর কি নিয়ম। তো এখানে যেহেতু 3 বছর আছে, এই 3টে ফিগার আছে, তার যোগফল একে 3 দিয়ে ভাগ দিলাম, এই যে এভারেজটা বের হয়ে গেল। এরকম 4টে এভারেজ বেরোলো। মিন ভ্যালু 4টে এভারেজের যোগফল হওয়ার কথা হচ্ছে 4। বুঝতে পারছেন? আইডিয়াল সিচুয়েশন হচ্ছে 4 এই 4টে যোগফল হতে হবে 4, কিন্তু এখানে কত হয়েছে? এখানে 4 থেকে বেশি স্যার। হ্যাঁ, 4.0011। তার মানে এখানে বেশি হয়েছে কত? 0.0011। এই যে যেইটুকু বেশি হলো, এইটাকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলেই তো 4.00 হয়ে যায়, তাই না? জি স্যার। সেই জন্য এই যে কতটুকু বেশি হলো আগে সেইটা বের করলাম, করে আমি যেহেতু ওইটা বাদ দেবো 0.0011, কোনটা থেকে বাদ দেবো? এই 4টে থেকে বাদ দেবো। তাহলে 4টের ভিতর ওই 0.0011 কে যদি ভাগ করে দিই তাহলে মোটামুটি দাঁড়ায় 0.0003, ওই 12 হয় আর কি। ঠিক আছে, এইটা হয়। এই ফিগারটা প্রত্যেকটা থেকে বাদ দিয়ে দেবেন, যেটুকু বেশি হয়েছে ওইটুকু প্রত্যেকটা থেকে যদি বাদ দিই, যেমন 0.9836, এইটা থেকে যদি 0.0003 বাদ দিই তাহলে কত থাকে? 0.9833। এই যে দেখেন এইটা। আবার এইটা থেকে বাদ দেন 0.0003, এর নিচেও লিখে দিতে পারেন। প্রথম অঙ্কটা ওইভাবে বোঝানোর জন্য আমি ওইভাবে সাজাই নাই নিচের অংশটা, এর পরে পাবেন। এইটাও 9694 হ্যাঁ, এই যে 0.9694, ঠিক এটা থেকেও 0.0003 বাদ দিলে 1.1756। আবার এটা থেকে 0.8716, এই যে এটা। এখন এই 4টে যোগ করেন, দেখেন আমি এটাকে আবার রাউন্ডিং করে 2 ঘরে নিয়ে গেছি। এই যে এখানে যেরকম 0.98, এখানে 0.97, এখানে 1.18, এখানে 0.87। এই যে 4টে যোগ করেন, কত হয়? ওই 4টে যোগ করলে কত হয়? 4.00 4.00। স্যার। হ্যাঁ, এই যে 4 হয়ে গেল, তার মানে আমার সিজনাল ইফেক্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ক্যালকুলেশন। এরপরে এটার অ্যাপ্লিকেশনটা কি হবে সেটা পরে দেখছি। তাহলে কিভাবে এই ক্যালকুলেশনটুকু কিভাবে করতে হবে বুঝলেন, নাকি কারো কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে, বুঝে গেছি। সবার ক্লিয়ার তো, নাকি কেউ আছেন যে মনে হচ্ছে একটু? স্যার আরেকবার বলবেন? স্যার মনে রাখাটাই ডিফিকাল্ট আর কি, কোন স্টেপের পরে কোন স্টেপ। ফার্স্ট হচ্ছে খেয়াল রাখবেন যে যেটা মানগুলো আপনার দেওয়া আছে, এটা 12টা বা 16টা যেটাই থাক, সেটা হচ্ছে ওয়াই এর মান। তারপরে ইকুয়েশনটা বের করবেন, আর যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তো অঙ্ক সহজ হয়ে গেল। মার্কস এইটা পাবো, এরপরে এস এর মান বের করব। হ্যাঁ, তারপরে এস এর মান ওয়াই বাই টি বের করবেন। তখন মিন বের করব। হ্যাঁ, মিন বের করবেন, মিন বের করে যোগ করবেন। যোগ করে দেখবেন যে হয় 4-এর চেয়ে ছোট কম হয়েছে অথবা 4-এর চেয়ে বেশি হয়েছে। যদি 4-এর চেয়ে বেশি হয় এই অঙ্কটার ক্ষেত্রে যেরকম, তাহলে বেশিটুকুকে 4 দিয়ে ভাগ করে, যেহেতু 4 কোয়ার্টার, 4 দিয়ে ভাগ করে প্রত্যেকটা থেকে বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে 2 ঘর পর্যন্ত রাউন্ড করবেন। আর যদি কম হয় তাহলে যেটুকু কম আসছে ওইটাকে 4 দিয়ে ভাগ করবেন, করে প্রত্যেকটার সাথে যোগ করবেন। যোগ না করলে ওইটা বাড়াইতে হবে। যদি 4-এর চেয়ে কম থাকে তাহলে তো এটা বৃদ্ধি করে 4 করতে হবে, এই জন্য যোগ করতে হবে। বোঝা যায় আমার কথা? জি স্যার। যোগ করলে পরে লাস্টে রাউন্ডিং করলে দেখবেন যে 4টে ফিগার পাবেন ওইটা আবার যোগ করলে 4 হয়ে যাচ্ছে। স্যার মোট কথা আমাদের 4 মিলাতে হবে। হ্যাঁ, এই তো 4 মিলাতে হবে। এখন আসেন যে ওই রেশিও গুলো তো বের করলাম, এইটার সিগনিফিকেন্স কি, অ্যাপ্লিকেবিলিটি কি?
এইটা আপনাদের বইয়ের কোন জায়গায় আছে? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আপনাদের বইতে ইলাস্ট্রেশন 2 আমার এখানে আছে, আপনাদের ওখানে কি অবস্থা? এখানে যে সব বের করলো t ইকুয়াল টু এই যে সব এই যে রেশিও গুলো s এর মান বের করলো করে এই যে এখানে সেটা টেবুলার ফর্মে দিল প্রেজেন্ট করে, এখানে বর্ণনাটা পড়বেন, খুব সুন্দরভাবে বোঝানো আছে। এই যে 4টে ফিগার আছে, এখান 4টে ফিগার এটা যোগ করলাম, যোগ করে দেখা গেল যে এটা 4 এর চেয়ে বেশি হয়ে গেছে। কত বেশি হয়েছে? এই যে 4.0011 বেশি, 0011 বেশি হয়েছে। এই 0011 কিভাবে? এইটা থেকে 4 বাদ দিলে 0011 হয়, তাকে 4 দিয়ে ভাগ দিলে 0.0003 হয়, আপ টু 4 ডেসিমাল পয়েন্ট। তারপরে এখানে তখন ওই 0.0003 বাদ দিয়ে দিলাম ওই 4টে ফিগার থেকে, দিলে এইটা দাঁড়ালো। এইটাকে রাউন্ডিং করলাম, করলে পরে এই 4টে হলো এবং দেখা যাচ্ছে যে এই 4টে যোগ করলে ঠিক 4 হয়ে যাচ্ছে। এরপরে আসলো যে এইটা আবার অন্য একটা অঙ্ক। আচ্ছা, এখানে আপনাদের এই যে আমি একটু এসে যাই, এখানে দেখি এই অঙ্কটা এবার দেখেন যে এখানে যে ওই যে 4টে ফিগার আমি বের করলাম, যে 4টে এখানে দেখেন এই যে 4টে ফিগার অর্থাৎ বের করলাম, এই যে লাস্টে এটা রাউন্ডিং করার আগে 1 2 3 4টে ফিগার বের করলাম। এই 4টে ফিগার আমার এই যে টি এর মান যেটা ছিল, এটা কোন বছরের ট্রেন্ড ছিল আমার খেয়াল আছে? আপনাদের ওই যে প্রথম এক্সাম্পলটাই 12 পরে 13 14 15 16 অর্থাৎ পরের বছরের 4 কোয়ার্টারের ফিগার বের করেছিলাম। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা মনে হয় 10 নাম্বার স্লাইডে সম্ভবত আছে নাকি, দেখে নিন। এই যে এই যে বের করেছি না, এই যে টি ইকুয়াল টু 13 14 15 16, এইটা আমি বললাম যে এটা তো ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বাস্তব ফিগার যেটা দেওয়া আছে ওইটাই যে থার্ড কোয়ার্টারে হাইয়েস্ট, এখানে তো থার্ড কোয়ার্টারে হাইয়েস্ট আসে নাই, আবার ফোর্থ কোয়ার্টারে লোয়েস্ট তাও আসে নাই, ফোর্থ কোয়ার্টারেও তো অনেক বেড়ে গেছে, তার মানে এটা ক্রমান্বয়ে বেড়ে গেছে, এই ইফেক্টটা তো আসে নাই, ওইটাই সিজনাল ইফেক্ট। ওইটাই এখন আসবে যে এই 4টে ফিগার নিয়ে আমি ওই যে সিজনাল ইফেক্টের যেটুকু পেলাম মাল্টিপ্লাই, সেইটাকে আমি মাল্টিপ্লাই করলাম, করার পরে কি পাচ্ছি? এটা গুণ করলে পাচ্ছি 54.18, এটা গুণ করলে হচ্ছে 54.38, এটা গুণ করলে 67.24, আর এটা গুণ করলে 50.73। দেখেন তো এবার দেওয়া অঙ্কের ট্রেন্ডের সাথে এটার মিল আছে কিনা? জি স্যার। ঠিক আছে। জি স্যার। দেখেন এইটা যা আছে তার থেকে সেকেন্ড কোয়ার্টার সামান্য বেশি, থার্ড কোয়ার্টারে পিক, ফোর্থ কোয়ার্টারে আবার সবচেয়ে কম। বাস্তবে ফিগার সেটা ছিল না? জি। এই দেখ, এইটাই হচ্ছে এই সবচেয়ে মজার জিনিস, যে কিভাবে আমার বাস্তব সেলস এর সাথে ফিউচারের যে ফোরকাস্ট করব, ওই ফোরকাস্টিংটা যেন বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বুঝতে পারছেন তাহলে? জি স্যার। এইটাই হচ্ছে সিজনাল ইফেক্ট। মনে থাকবে তো? প্র্যাকটিস করতে হবে স্যার, স্টেপগুলি মনে রাখাটা। হ্যাঁ, আমি নিজে আসলে এই অঙ্কগুলো করতে গিয়ে একদিনে আসলে একটা এই চ্যাপ্টার একদিনে শেষ করে দেওয়া যায়, কিন্তু একটু ইচ্ছা করেই ধীরে যাচ্ছি, না হলে এই যে বিশেষ করে সিজনাল কম্পোনেন্ট যেটা, কারণ ওই ট্রেন্ডটা কিন্তু আপনাদের ছিল যে ওই আগের চ্যাপ্টারে রিগ্রেশন ইকুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই না? জি স্যার। কিন্তু রিগ্রেশন ইকুয়েশনে আমরা বের করেছি কি y ইকুয়াল টু a প্লাস bx, অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c, যাই বলেন না কেন, আমরা y ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট প্লাস আবার সাম কনস্ট্যান্ট ইনটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটা ছিল আমার ইকুয়েশন। এখানে ঠিক একই জিনিস আমি ট্রেন্ডে বের করলাম, কিন্তু এখানে ইকুয়েশনটা চেহারা হয়ে গেল। স্যার আপনার ক্লাস তো শেষ পর্যায়ে দিন। হ্যাঁ, আমি আর 1 মিনিট, এই টাইম তো এখনো হয়নি তো, এখনো তো 1-2 মিনিট আছে তো। আচ্ছা, এখনই শেষ করে দিচ্ছি, নো প্রবলেম।
তা ওখানে এখানে আসছে কি ক্যাপিটাল টি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু স্মল টি। ক্যাপিটাল টি হচ্ছে ট্রেন্ড আর স্মল টি হচ্ছে টাইম। ওইটা বের করার পর সেকেন্ড স্টেপে আছে যে যেহেতু ওইটা ওই আগের বাস্তব ফিগারের সাথে ছন্দ মেলে না, সেইটা মিলানোর জন্য আমরা সিজনাল ইফেক্টটা দিই। সিজনাল ইফেক্ট যেটা দিলাম সেটা এতক্ষণ হ্যাঁ জি স্যার Seasonal effect পরে সিমিলারিটি আসে। হ্যাঁ সিজনালিটি আসলো। আমি নেক্সট ক্লাসে ঠিক এই জিনিসেরই পরের এই এক্সাম্পল আর কয়েকটা আছে এইগুলো দেখে, এরপরে আরো কি কি আছে কে জানে, এইগুলো একটা মুভিং এভারেজ আছে, এক্সাম্পলটা দেখিয়ে 17 নম্বর স্লাইডের এক্সাম্পলটা এর আরেকটা অঙ্ক দেখাবো, আরো হয়তো দুটো অঙ্ক দেখাবো। দুটো অঙ্ক দেখানোর পরে মুভিং এভারেজ এর পরে চলে যাব, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আবার নেক্সট ক্লাসে আমাদের কথাবার্তা হবে। সবাই শুধু Thank you, সিজনাল sir. পর্যন্তই থাকবে স্যার, মানে যে হ্যাঁ? সাইক্লিক্যাল আর রেসিডুয়ালটা আসবে না, শুধু সিজনাল পর্যন্ত। ওইটা আসবে না কেন, ওই আলোচনাটা আরো পরে আসবে। আগে সিজনালটা শেষ করে নি, তখন বলবো। কিছুটা প্রথম দিকে বলছে আর কিছুটা পরে বলবো।